আজকের এই পর্বে আমরা কথা বলবো টেকনিক্যাল এসইও ফিক্সিং এর নিয়ে, এবং এটা মূলত হবে Ahrefs উপর ভিত্তি করে। আমরা লাস্ট দুইটাতে আমরা কভার করছিলাম হলো গুগল সার্চ কনসোল এবং স্ক্রেমিং ফ্রগ, এবং এখন দেখবো আসলে Ahrefs এর থ্রুতে যে আমরা অডিট করছিলাম একদম শুরুর দিকে, সেই অডিটের প্রবলেমগুলো কীভাবে ফিক্স করা যায়। তো শুরুতেই আমরা আমরা চলে গেলাম Ahrefs এবং আমাদের সাইট অডিট কেমনে করতে হয় এটা আমি সব দেখাইছিলাম ওইদিকে। সো আমরা যা এই ড্যাশবোর্ড সম্পর্কে সকলে পরিচিত। তো এখান থেকে আমরা যদি ইস্যুসগুলো একটু রিভিউ করি, আমরা একটা বিষয় বলি, সেটা হলো যে এখানে থেকে এক্সপোর্ট আসলে দিলে আমরা এই প্রবলেমগুলো আসলে এক্সপোর্ট করতে পারবো, এবং যে মানে লিস্ট হয় এই সব প্রবলেমগুলো ডাউনলোড হয়ে যাবে। তখন আমরা চাইলে পরে আমাদের ক্লায়েন্টকেও পাঠাতে পারি, ঠিক আছে। আবার ক্লায়েন্টকে এই যে এটা একটা প্রিন্ট টু পিডিএফ, লাইক এই পিডিএফটা পাঠালেও আসলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমার টেকনিক্যাল এসব কী অবস্থা। আমরা আসলে অডিট করার সময় অনেকে এগুলো করি। তো আমি ইস্যুতেই চলে যাই মূলত, কি আমরা এগুলো সলভ হবে। প্রথম যে প্রবলেমটা দেখতে পাচ্ছি 404 পেজ পাইছে, এবং এই 404 প্রবলেমগুলো আসলে এই স্টেফের যে 404 প্রবলেমগুলো দেখাই, এগুলো আবার অনেকটা লেজিট হয়। কেন হয় বলি, সেটা হলো যে অন্যান্য প্লাগইনে আসলে 404 পাচ্ছি, বাট কোথায় থেকে পেজটা ক্রিয়েট হচ্ছে, মানে অনেক সময় যেটা হয় পুরনো কোনো একটা 404 মাল্টিপল টাইম দেখাইতেছে, কিন্তু এই ক্ষেত্রে যে সুবিধাটা হয় সেটা হলো যে আমরা এখানে কোন পেজ থেকে এই পেজটা আসতেছে এটা মূলত আমরা চাইলে পারে করতে পারি, আমরা ট্র্যাক করতে পারি। যেমন আমি বলি, একটু দেখাই। আমি যদি এই পেজটা ওপেন করি, কি দেখাচ্ছে, এই পেজটা আসলে এক্সিস্ট করে না। আবার এটা যদি দিই, এটাও এক্সিস্ট করে না। আসলে দুইটা পেজ যদি এক্সিস্ট না করে আসলে সলভ করবো কি? সো আমি প্রবলেমটা অ্যাভয়েড করলাম। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এটা দেখি, এটাও এক্সিস্ট করে না, এটাও এক্সিস্ট করে না। সো লাইক এখানে আমার সাইটে অ্যাকচুয়ালি কোনো 404 আমি ওভাবে দেখতে পাচ্ছি না। আর এখন আমরা অল ওভার ভিউ আবার চলে গেলাম। 404 পেজ আসলে নাই, যেটা প্রপার। আমি জাস্ট এবার 4XS এই পেজটা, আসলে 4XS এবং 404 কাইন্ড অফ অনেকটা সিমিলারই। সো দুইটাতে একই প্রবলেম পাবো। তারপরে মিক্সড, এটা একটা ভালো একটা ফাইন্ডিংস, সেটা হলো যে আমাদের এই পেজগুলোতে এখনও কিছু কিছু পেজেস আছে যে পেজেসগুলো নন এইচটিটিপি আসলে অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই পর্বে আমরা এটা দেখছি যে কেমন আসলে এটা সলভ করতে হয়। তারপরেও আমরা জাস্ট একটু রিভিউ করি। আরও কোথাও ইন্টারনাল লিঙ্কিং করা আছে, এখানে দেখতে পাচ্ছি দিস রিসোর্স, এটা তো এক্সটার্নাল লিঙ্ক, দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি মোস্ট 403 প্রবলেমগুলো হয়েছে হলো ইমেজেসে। আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ইমেজগুলো মূলত আপডেট করতে হবে। তো আমার এটা প্রয়োজন হচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে দেখবেন যে কোন কন্টেন্টগুলো এখনও HTTPS-এ নাই, সেক্ষেত্রে আপনারা HTTPS করে দেবেন। আমার এখানে আসলে সবগুলো HTTPS-এর রিডিরেকশন আছে। সো আমার এখানে এই জন্য আপনাদের যদি রিডিরেকশন থাকে আপনারাও এটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে দেখছি নো ইন্ডেক্স পেজেস। আমরা নো ইন্ডেক্স পেজগুলো এখান থেকে দেখি। আমরা ঠিক আগের মতোই যে আমাদের কোন কোন পেজগুলো নো ইন্ডেক্স অবস্থায় আছে। আমরা অবশ্যই আমাদের WP লগ ইন এই পেজগুলো ইন্ডেক্স করবো না। সো ইটস ওকে ফ্রম আওয়ার সাইড। নো ফলো পেজ এখানে দেখাচ্ছে, প্রাইভেসি পলিসি পেজ, এটা নো ফলো। এটা আমরা আগে বলছি যে এটা ইচ্ছা করে নো ফলো রাখছি। সো এটাও ডান। নো ইন্ডেক্স আর নো ফলো পেজ দেখাচ্ছে। তারপরে অরফান পেজ মানে এটা বোঝানো হয় হলো যে লাইক এতিম পেজ, এই পেজগুলোর কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে অন্য পেজগুলো থেকে এইসব পেজগুলোকে ইন্টারনাল লিঙ্কিং অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্ক অ্যাড করলে প্রবলেমগুলো মূলত সলভ হয়ে যাবে। সো এটা একটা আসলে ক্যাটাগরি পেজ, এবং ক্যাটাগরি পেজ তো আসলে যে একটা ইন্টারনাল লিঙ্ক পাবে না, এটা আসলে খুবই স্বাভাবিক। তো ওরা জাস্ট এটা আইডেন্টিফাই করতেছে, এটা কিন্তু মেজর ইস্যু হিসাবে কাউন্ট করে নাই। মেজর ইস্যু হিসেবে যে রেডগুলো, বাট এগুলো কিন্তু ইয়েলোর মধ্যেই আছে। অরফান পেজ না, এটা ইম্পর্টেন্ট হিসাবে দেওয়া। তো ইন্টারনাল লিঙ্কিংগুলোকে জোর দেওয়ার কথা বলতেছে। HTTPS পেজ হ্যাজ লাইক ইন্টারনাল লিঙ্ক টু HTTP, ঠিক আছে। HTTPS-এর মধ্যে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা যদি বলি, সেক্ষেত্রে আমরা যদি এই পেজগুলো যাই, দেখবো যে আমরা HTTP এই যে এখানে HTTPS নাই। তো আমরা কী করবো, আমরা জাস্ট এই প্রবলেম এর আগেও সলভ করছি, জাস্ট আমি আর একবার একটু রিভিউ করি, যেহেতু এই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি। জাস্ট এখানে এসে আমাদের এখানে HTTPS অ্যাড করতে হবে। আমরা জাস্ট শুরুতে যাব, একটা এস অ্যাড করলাম, করার পরে জাস্ট এটা আপডেট করে দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
আমরা যদি একটু খেয়াল করি বাম সাইডে আমরা দেখবো যে এখন পেজটার সাথে HTTPS সহ আসতেছে। সো দিস প্রবলেম ইজ সলভ। এভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম 1 বাই 1 গো থ্রু করে প্রত্যেকটা আসলে ফিক্স করব। তারপরে এখানে যে প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেন কি নো ইন্টারনাল লিঙ্কিং। এটাও একটা ইন্টারনাল লিঙ্কিং রিলেটেড প্রবলেম। আসলে এই প্রবলেমে আসলে মানে এই পেজটার ইন্টারনাল লিঙ্কিংয়ের কথা বলতেছে, বাট আমার আসলে কোনো প্রয়োজন নেই এই পেজটার। তারপর রিডিরেকশন দেখাচ্ছে, অনেকগুলো পেজ রিডিরেক্ট আছে। রিডিরেকশন আমরা তো জানি যে এক পেজ আরেক পেজে রিডিরেক্ট করছে। পেজ হ্যাজ লিঙ্কস টু রিডিরেক্ট, লাইক এখান থেকে এই পেজকে রিডিরেক্ট করা, মানে এগুলো প্রত্যেকটাই রিডিরেক্ট লিঙ্ক। এটা আসলে আমরা যে রিডিরেকশনগুলো সেট করছি ওটাই দেখাচ্ছে। যেমন এই যে আমি বলি সেটা হচ্ছে এই যে abdulmahmood.com/course, এই পেজটা ক্লিক দিলে আমাদের bd/course যাচ্ছে। সো এটা আসলে আমরা নিজে থেকে রিডিরেক্ট করছি। সো এই রিডিরেক্টটা তেমন কোনো প্রবলেমেটিক দেখতে পাচ্ছি না। আর যদি অন্যগুলো দেখি, অন্যগুলোর ক্ষেত্রে আসলে জিনিসটা কি, আচ্ছা এটা হলো যে আমি কন্টেন্ট মেবি কিছু ডিলিট করছিলাম, এই ইমেজগুলোর সোর্স হিসাবে অন্য জায়গা থেকে আসলে এই ইমেজগুলো, তো এখানে ইমেজের কিছু আসলে প্রবলেম দেখা যাচ্ছে। এগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলে সলভ করবেন, না হলে দরকার নেই। আমার এই ফাইলগুলো আসলে এক্সিস্ট করে না। সো এই ইমেজগুলো যেহেতু নাই, সেহেতু এই যে ইমেজগুলো আমার একসময় ছিল, এখন আর এই ইমেজগুলো নাই। আই বিলিভ এগুলো সলভ হয়ে যাবে অটোমেটিক। সো এবং মোস্ট প্রবলেম কিন্তু এই যে WP অ্যাডমিন, এই পেজগুলোতে দরকার নেই, কোর্স পেজ। সো এই আর কি, রিয়েল পেজে আই বিলিভ প্রবলেম না থাকারই কথা। সো এই আর কি। এরপরে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো রিডিরেক্ট পেজ হ্যাজ নো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কের প্রবলেম দেখছি। পেজ হ্যাজ টু ফলো নো ফলো ইন্টারনাল লিঙ্ক। পেজে ডু ফলো এবং নো ফলো বোথ ইনকামিং লিঙ্কস আছে, ঠিক আছে। ডু ফলো নো ফলোর বিষয়টা আপনারা মেকশোর করবেন কোন পেজ আসলে ডু ফলো হবে নো ফলো হবে, সেটা আপনারা ডিসাইড করবেন। বা এটা আসলে ফুলি টেকনিক্যাল এসের মধ্যে পড়ে না, এটা আমরা আসলে অন পেজে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। HTTPS তো আমরা অলরেডি জানি। পেজ হ্যাজ রিডিরেকশন নিয়েও আমরা আলাপ করছি। ব্রোকেন রিডিরেক্ট, আমরা রিডিরেক্ট করছি বাট এটা ব্রোকেন এরকম বোঝাইতেছে। আমরা যদি এখানে একটু ওপেন করি, হ্যাঁ এটা আমরা এক সময় এই পেজটা রিডিরেক্ট করছিলাম, বাট এটা একটা ব্রোকেন। এখন আমাকে মেবি আমরা যে পুরোনো রিডিরেকশন যে সেট করছিলাম, আমার র্যাঙ্ক ম্যাথ থেকে রিডিরেক্টে গিয়ে যে রিডিরেক্টগুলো এখন আর এক্সিস্ট করে না, এই রিডিরেক্টগুলো ডিলিট করে দিতে হবে। এই যে এখান থেকে হয়তো অনেক কিছুই এখন আর কাজ করে না। আমরা যদি জাস্ট ক্লিক দিয়ে একটু দেখি, এই যে এই রিডিরেকশন কাজ করে না, আমি রিডিরেকশনগুলো ডিলিট করব। তো এটা আসলে ম্যানেজ করার বিষয় আছে। অনেক সময় আমরা অনেক রিডিরেকশন করি, বাট পরে পেজটা যদি আর এক্সিস্ট না করে, এটা আসলে একটা প্রবলেমই ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে আমরা একটু চেক দিব যে আমাদের রিডিরেকশনগুলো আছে কি না, থাকলে ভালো, না থাকলে আমরা যদি যে রিডিরেকশনগুলো নাই ওগুলো ডিলিট করে দেবো, দ্যাটস ইট। এরপরে যদি আমি অলসিত আর ব্যাক করি, এখানে দেখতে পাচ্ছি এইচ ওয়ান মিসিং, এটা আমরা অলরেডি জানি। এটা আমরা জাস্ট স্ক্রিমিং ফ্রগের মতো এটা দেখাচ্ছে। মেটা ডিসক্রিপশন মিসিং, এটা কিছু কিছু পেজে মেটা ডিসক্রিপশন নাই, এটার কথা বলতেছে। তারপরে মেটা ডিসক্রিপশন টু লং, মেটা ডিসক্রিপশন টু শর্ট, টাইটেল টু লং, এগুলো আমরা সব স্ক্রিমিং ফ্রগ থেকে সলভ করেছি। নতুন কিছু এখানে সেভাবে দেখতে পাচ্ছি না। ওপেন গ্রাফটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা বিষয়, এটা আমি এটাকে কাভার আপ করতেছি না। ওপেন গ্রাফ ট্যাগ নট ইনকমপ্লিট, এখানে মিসিং রেফারেন্স ট্যাগ নিয়েও আমরা আলাপ করছি। স্লো পেজেস নিয়েও তো, লাইক স্লো পেজ মানে হলো পেজেসগুলো স্লো, আপনারা ক্লায়েন্টের সাথে আলাপ করে এই পেজেসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন। যদি ইমপ্রুভ করা যায় ক্লায়েন্টের সাথে কথা বলে, বা আপনারা যদি নিজে ডেভেলপার থাকে তার সাথে কথা বলতে হবে। এখানে 3টা ইমেজ বলতেছে অনেক হাই, মানে লাইক লার্জ সাইজের। এখানে স্রেফ এবং স্ক্রিমিং ফরের পার্থক্য আছে। আমার মনে হয় এখানে লাইক স্রেফ 100 কিলোবাইটের ওপরে গেলেই ওটা প্রবলেম হিসাবে ধরে, বাট এই স্টেপের ক্ষেত্রে মেবি এটা ভিন্ন। এই স্টেপের ক্ষেত্রে মেবি এটা 1 মেগাবাইটের উপরে গেলেই তারপরে সেটা প্রবলেমেটিক হিসাবে ধরে। তো আসলে টুল টু টুল ভ্যারি করে এটা। তারপরে মিসিং অল্টার টেক্সট, কিছু কিছু পেজে আমি অল্টার টেক্সট দিইনি। অল্টার টেক্সট আই বিলিভ আমরা জানি কি আমরা সলভ করতে হয়।
জাস্ট ইমেজগুলো জাস্ট ওপেন করে ওটার মধ্যে অল্টার টেক্সট দিলেই হয়। আমি যখন ইমেজ আপলোড করি তখন যে অল্টার টেক্সটগুলো খেয়াল করবো। তারপরে ইমেজেস ইস্যু ডান, সিএস ইস্যু ডান, সাইট ম্যাপে 4xx পেজ আছে। এই পেজগুলো আসলে এই পেজগুলো আমি পরে আসলে পেজগুলো ডিলিট করি, কোর্সগুলো আসলে ডিলিট হয়ে যায়, পরে আর এগুলো থাকে না। তো দ্যাটস দ্য রিজন আসলে। তো এই পেজগুলো যদি আপনাদের প্রয়োজনীয় হয় তাহলে আপনারা রিডিরেকশন করে দিবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই। 3xx সো এই স্টেপ এবং এসিএম লাইক স্ক্রিমিং ফ্রগ দুইটা টুল অলমোস্ট সিমিলার। এগুলো আপনারা মানে কাইন্ড অফ সেম, জাস্ট আমি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম। আপনারা জাস্ট একটা টুল যদি প্রপারলি মানে লাইক মেনটেন করেন স্টেপ বা স্ক্রিমিং ফ্রগ, তাহলেই গুড এনাফ। আর গুগল সার্চ কনসোল হলো ম্যান্ডেটরি, ওখানকার যে প্রবলেমগুলো থাকবে ওটা আসলে অন্য কোনো টুলের পক্ষে সম্ভব নয় ডেটাগুলো দেওয়া। সো গুগল সার্চ কনসোল 100% মেনটেন করতে হবে। অন্য টুলগুলোর ক্ষেত্রে যে কোনো একটা টুলকে স্ট্যান্ডার্ড ধরে আমরা যদি সেই অনুযায়ী যদি আমাদের সাইটটাকে আপডেট করি, তাহলে মোটামুটি টেকনিক্যাল এসইওর দিক থেকে আমরা বলতে পারি যে আর কি আমাদের অবস্থান ভালো। আর আরেকটা বিষয় বলি, সেটা হলো আমার হেলথ স্কোর অলরেডি 86। সো যদি আমি বলি যে হলো আমাদের মার্কিং হিসাবে আসলে ওয়েবসাইটের আমাদের আমরা অনেক গুড একটা আছে, বাট এখানে অবশ্যই ইমপ্রুভ করার স্কোপ আছে। কিছু পেজেস প্রবলেম আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেমন HTTPS এর প্রবলেমটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হলো কিছু কিছু জায়গায় কন্টেন্ট ইন্ডেক্স হয়নি, ওটা সার্চ কনসোলের দিক থেকে ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট প্রবলেমগুলো মনে হচ্ছে এটা আরও ইমপ্রুভ করা যাবে। আমি এটা 95, 96, 90 এবং 100 পর্যন্ত ইভেন আমি হেলথ স্কোর সাইট আমি কাজ করছি। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা প্রপারলি পসিবল হয় না, ডিফারেন্ট সিএমএস হলে সেটা আলাদা। এটা 95 ইজ গুড এবং এটা করা যায়। এগুলো আসলে প্রবলেমগুলো সলভ করলে এটা 95 স্কোর অটোমেটিক পেয়ে যাবে। সো দ্যাটস ইট, আমরা ডান। আমাদের এই স্টেপ শেষ হয়ে গেল। টেকনিক্যাল এসইও ফিক্সিং কেমনে করতে হয় স্টেপের থ্রুতে আমরা এটা দেখাইলাম। এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।